আমরা আলোচনা করব এখন কোয়ার্টাইল ডেভিয়েশন, যেটা উপরে বোর্ডে লেখা আছে। এটা একটি সিরিজের মধ্যে দ্বিতীয় পার্ট। প্রথম সিরিজে আমরা কি করেছি, মেজারমেন্ট কাকে বলে, মেজারমেন্ট কয় প্রকার, মেজারমেন্টের কিছু পার্থক্য করিয়েছিলাম এবং মেজারমেন্টের মেথডগুলোকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। মেজারমেন্টের বিভিন্ন মেথডগুলির মধ্যে 4টে মেজারমেন্টের মেথড আমরা বলছিলাম, যেটা অ্যাবসলিউট এবং রিলেটিভ টার্মে আমরা আগে বুঝিয়েছি, এবং প্রথম পার্টটাকে নিয়ে আমরা বিশেষত আলোচনা করেছিলাম, সেটি ছিল রেঞ্জ। দ্বিতীয়ত আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে সেটি হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। দিস ইজ মোস্টলি টার্ম অ্যাজ ইংলিশ, এবং ইংলিশে লেখায় বেটার। এর বাংলায় খুবই জকমালো বাংলা ওয়ার্ড, এবং যদি কোয়ার্টাইল ডেভিয়েশন লেখা হয় ইন বেঙ্গলি মিডিয়াম পেপার, সো দ্য টিচার্স উইল গ্রান্টেড দ্য পেপার। আমরা যদি কোয়ার্টাইল ডেভিয়েশনের ব্যাপারে বলি, তাহলে কোয়ার্টাইল ডেভিয়েশন কি, তাহলে কোয়ার্টাইল ডেভিয়েশন লিখতে বলি, তাহলে আমাদের লেখাটা হবে, তাহলে কোয়ার্টাইল ডেভিয়েশন is obtained by dividing inter-quartile range. এটা একটা ফ্রেজ, ওকে? আমি বলছি কি কি জিনিস এগুলো। inter-quartile range by 2, ওকে? এটা গেল আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশনের সংজ্ঞা। তো ন্যাচারালি এই সংজ্ঞা থেকে আমরা কি বুঝতে পারছি, বেশিরভাগ জিনিসই বোঝা যাচ্ছে না যদি আমি ফ্র্যাঙ্কলি ধরি। তাহলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা আগে কি জিনিস সেটা আগে দেখি। তো আমাদের ওটা আগে দেখার বিষয় আছে, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা কি। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা কি আমি আগে থিওরিক্যালি দেখিনি, তারপর সংখ্যার মাধ্যমে দেখাচ্ছি। থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল, মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল, ওকে? তাহলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা কি, থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল। তার মানে থার্ড কোয়ার্টাইলকে আমরা কি হিসেবে থাকি, Q3, আর ফার্স্ট কোয়ার্টাইলকে Q1। তাহলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ সেটা কি দেখাচ্ছে, এটা, এবং ডিভাইডিং বাই 2। তাহলে অতএব কোয়ার্টাইল ডেভিয়েশন is nothing but the Q3 minus Q1 by 2. That's right, okay? বোঝাচ্ছেন, খুবই সোজা জিনিস কিন্তু। এবং এক্ষেত্রে এটা গেল কোন মেজারমেন্টের ক্ষেত্রে, দিস ইজ অল দ্য থিংস হ্যাভ absolute measurement of quartile deviations. আমরা দু রকমের মেজারমেন্ট টেকনিক দেখি, একটা রিলেটিভ মেজারমেন্টস আর একটা অ্যাবসলিউট। সো অ্যাবসলিউট মেজার, ওকে? খুব সোজা জিনিস। এবার আমরা কি দেখবো, যেটা আমরা ন্যাচারালি এক্ষুনি আমরা বললাম, আমরা দেখব রিলেটিভ মেজার। রিলেটিভ মেজারমেন্ট থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেটা কি পাবো, আমরা দেখি রিলেটিভ মেজারমেন্টে যদি আমরা দেখি, তাহলে এটা কি, এটা হচ্ছে রিলেটিভ মেজারমেন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এবং রিলেটিভ মেজারমেন্টে যদি আমরা টেকনিকটা দেখি, তাহলে সেটা আমরা দেখতে পাবো এইভাবে, যে যদি আমরা সংজ্ঞাটা বলি বা সংজ্ঞাটা যদি আমরা লিখি, তাহলে কি লিখতে পারবো, সেটা হচ্ছে ইট ক্যান বি ইউজ টু মেজার দ্য ডিগ্রি অফ, আস্তে আস্তে বলি, ইট ক্যান বি measured to use, it can be measured
টু ইউজ দ্য ডিগ্রি অফ ভেরিয়েন্স, বোঝাচ্ছে না, আমি সেন্টেন্সটাকে ঠিক করি, ইট ক্যান বি মেজার্ড টু ইউজ দ্য ডিগ্রি অফ ভেরিয়েন্স, ডিগ্রি অফ ভেরিয়েন্স, ওকে, ডিগ্রি অফ ভেরিয়েন্স, তাহলে এটা পরিমাপ করা যায়, টু ইউজ ব্যবহার করতে ডিগ্রি অফ ভেরিয়েন্স in two different distributions, in two different distributions, in two different distribution, two different distributions when, তাহলে আমরা লাইনটা একটুখানি এটা মুখস্থ করে নিতে হবে, কারণ রিলেটিভ মেজারকে কোয়ার্টাইল ডেভিয়েশন কি এগুলো কিন্তু দেওয়ার মতো খুবই চান্স আছে। তাহলে আমরা সেক্ষেত্রে দেখি ইট ক্যান বি মেজার, এটা পরিমাপ করা যায়, টু ইউজ ব্যবহার করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য, দ্য ডিগ্রি অফ ভেরিয়েন্স ইন টু ডিফারেন্ট ডিস্ট্রিবিউশনস, দুটো ডিস্ট্রিবিউশনের মধ্যে যে ভেরিয়েন্স সেটা আছে সেটা when both have, এই যে দুটো ডিস্ট্রিবিউশন both have different বা both have different units of measurement বলেও আমরা বলতে পারি, both have different units of different unit of measurement। তাহলে এটা হলো রিলেটিভটা খুবই সোজা, কঠিন নেই, আগের মতো রেঞ্জের মতনই কনসেপ্ট, কিন্তু কি কনসেপ্ট সেটা আমরা দেখব, রেঞ্জের মতনই একই কনসেপ্ট, সেটা আমরা দেখি যে রেঞ্জের ফর্মুলা কি ছিল। যদি রেঞ্জের ফর্মুলা যদি বলি, রেঞ্জের ফর্মুলা ছিল লোয়েস্ট ভ্যালু, এই হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু, ওকে। তা আমরা এখানেও সেই সেম টেকনিক ইউজ করব, এখানে আমরা কি করব, সেম একইভাবে ইউজ করব, এটাকে মুছি, এবং আমরা কি দেখাচ্ছি রিলেটিভ মেজারমেন্ট মনে দেখা যাবে, আর কোয়ার্টাইল মেজারমেন্টের যেটা অ্যাবসলিউট মেজারমেন্ট সেটা কিন্তু উপরে দেখানো হলো, সেই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, আমি ফর্মুলা আবার লিখে দেবো, অসুবিধা নেই। তাহলে এক্ষেত্রে যদি আমরা মেজারমেন্ট করি তাহলে সেটা কি কোয়ার্টাইল রেঞ্জটা কি বেরোবে, কোয়ার্টাইল ডেভিয়েশনকে আমি সংক্ষেপে কিউডি বলছি, ওকে, সংক্ষেপে। তাহলে Q3 মাইনাস Q1, Q3 প্লাস Q1। এইবার আমাদের একটা প্রশ্ন হচ্ছে স্যার Q1 Q3 এগুলো কি জিনিস, ওকে, এইগুলো জানার জন্য আমাকে সেই পুনরাবৃত্তি ক্লাসে যেতে হবে, দ্যাটস মিন মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এবং সেখানে আমরা কি কি দেখেছিলাম, AM, GM, HM, মোড, মিন, মিডিয়ান দেখেছিলাম না, তার সাথে সাথে একটা পার্টও ছিল কোয়ার্টাইল ডেভিয়েশন। তাহলে কোয়ার্টাইল ডেভিয়েশন কিন্তু ডিসপারশনের থেকে, সংক্ষেপে যদি বলি ডিসপারশনের থেকে সেন্ট্রাল টেন্ডেন্সির একটা পার্ট, সেটা কিন্তু আমাদের অবশ্যই কোয়ার্টাইল ডেভিয়েশন ডিসপারশনের ক্ষেত্রে আমাদের পড়তে হবে, কোয়ার্টাইল ডেভিয়েশন, ওকে। এটা গেল মডেলের মেজারমেন্ট। তাহলে আমরা আগে ফার্স্ট কোয়ার্টাইল মেজারমেন্টের কি জিনিস সেটা আগে দেখি। কোয়ার্টাইল মেজারমেন্টে যদি আমরা যদি খুব জটিলতার মধ্যে না যাই, আর সেটা যদি Q1 হিসেবে লিখি, Q1 Q2 Q3 বলছে না, Q1টা কি জিনিস, Q1 ইজ ইকুয়াল টু নাথিং বাট কিছুই না, জাস্ট এখানে একটা K লিখবা, ওকে, n প্লাস 1/2 আইটেম বা অবজারভেশন, এত তম পদ বাংলায় বলি Q1। Q2টা কি, Q2টা কি হবে, Q2টা ন্যাচারালি এখানে কে লিখছি না, একটা জিনিস যে রাখো, এই যে বারবার করে কে লিখছি আমি লিখি আগে, তাহলে বোঝানো সুবিধা হবে, আইটেম Q3, আমাকে পারলে আবার বুঝবো তবু ভালো, কিন্তু বুঝতে হবে, এটা ফর্মুলা হলো। এবার এই একটা জিনিস জানো, এই তিনটেই তো আমাদের Q1 Q2 Q3 থাকে, কিন্তু আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশনে কি কি দরকার সেটা দেখেন, এটা এটা, তাই তো, তোমাদের সংক্ষেপের জন্য বলছি, এইটাকে মিডিয়ান বলা হয়,
এইটাকে মিডিয়ান বলে। মিডিয়ানটা এখানে দেয়নি ডিসপারশনের ক্ষেত্রে, আমাদের শুধু কি লাগবে, Q1 Q2টাই আমাদের প্রয়োজন। এবং এই ফর্মুলাতে এনটা কি, এন হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো বা যে এক্স এর ভ্যালুটা পাবো, ক্লাস ভ্যালু, মিড ভ্যালু, সেই ভ্যালুর যে হাইয়েস্ট নাম্বারটা থাকবে, হাইয়েস্ট নাম্বার বলতে কি তাকে অ্যাড করে করে কিউমুলেটিভ ফর্মে যদি থাকে, সাপোজ আমি এরকম ভাবে লিখি 2, 3, 5, এটাকে যদি কিউমুলেটিভ ফর্মে লিখি, প্রথমে লিখবো 2, তারপরে লিখবো 2 আর 3 5, তারপরে লিখবো 3 আর 8, এইভাবে লিখবো। যে মানটা আমরা পাবো যোগ করার পর সেটাই হচ্ছে এন। বোঝা গেল? নেক্সট কেটা কি জিনিস, কে হচ্ছে দিস ইজ 1, কোয়ার্টাইল 1, তো Q1 বলছি, এখানে লিখে দেবো 1 ডাইরেক্টলি, কোনো ব্যাপার নেই। এখানে 2 আছে, 2 লেখো, আমি বললাম মুছলেও মুছবো, আর এখানে 3 আছে, 3 লেখো। এইটাকে কি বলে, এইটাকে বলা হয় লোয়ার কোয়ার্টাইল ডেভিয়েশন। লোয়ার কোয়ার্টাইল ডেভিয়েশন। আর এটা কি হায়ার quartile deviation. This is the quartile deviation of median. That's mean it is also called the only term of median. Okay, that's fine. এটা এগুলোই তো আমাদের প্রয়োজন যাদের জিনিস। এবং আমরা এবার এর ভেতরে প্রবেশ করতে যাওয়ার আগে আমি বলি, এর আমরা কিছু কিছু ম্যাথ দেখব। প্রথমে হচ্ছে ম্যাথটা আমরা কিভাবে দেখবো, ম্যাথ মানে কি স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু দিয়ে আমরা দেখবো। ফার্স্ট শুধু এক্স এর ভ্যালু নিয়ে আমরা আগে প্রুভ করবো। ওকে, নেক্সট আমরা একটা ডিসক্রিট ফাংশন নিয়ে করব। ডিসক্রিট ফাংশন নিয়ে আমরা প্রথমে মেজারমেন্ট করব, দেন কন্টিনিউয়াস ফাংশন নিয়ে করব। ওকে, তিনটে আমরা ম্যাথ করব। তারপরে আমাদের আলোচনা হবে কিসে, আমাদের আলোচনা হবে তারপর এর প্রপার্টিস, এর মেরিটস এন্ড ডিমেরিটস, এইগুলো নিয়ে আমাদের আলোচনা করছি। আমি বোর্ডটা মুছে একটা ডেরিভেশন, একটা অঙ্ক বা স্ট্যাটিস্টিক্যাল একটা টেবিল টুকে রাখি। এবার আমরা এটা একটা ছক করে নিয়েছি আমাদের নিজের সময়ের সুবিধার্থে। ক্যালকুলেট Q1 and Q2 উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং ডেটা। ডেটাগুলো দেওয়া আছে সিরিয়াল নাম্বার হিসেবে, আমরা ডেটাগুলো কি করে নিয়েছি, 1 নম্বর সিরিয়ালে 1, 2 নম্বর সিরিয়ালে 2, 3 নম্বর সিরিয়ালে 3। আমরা কিন্তু এটা কিন্তু অগোছালো ভাবেও দেওয়া থাকতে পারে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, আমাদের সিরিয়াল হিসেবে রাখতে হবে। যেমনি দেখো লক্ষ্য করে আমরা কিন্তু পরপর লিখিনি। পরপর মানে কি, 5 নম্বর, 4-এর পর তো 5 নম্বরতম ভ্যালু হয় না, 5 নম্বরতম ভ্যালু কিন্তু এখানে 6। অনেক সময় এরকম চেঞ্জ হয়েছে, দেখছো 10 নম্বর ভ্যালু, 10 নম্বর ভ্যালু হচ্ছে 13, এখানে গুণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হচ্ছে 10 নম্বর ভ্যালু 13। এইরকম ভাবে প্রথমে সাজিয়ে নেবা। আগে সাজিয়ে নিলে কি হবে, সাজিয়ে নেওয়ার পর যে আমরা বের করবো মানটা, কি মান বের করবো, Q1 and Q2। তাহলে Q1 এর মান আমরা বের করতে গেলে কি করবো, Q1 is equal to the value of n plus 1 by 4. ও এখানে আই এম টেলিং সরি, তার কারণ আমার যত সময় মনে পড়ছে যে এখানে আমি 2 রেখেছিলাম, হয়তো আমি খেয়াল করছি না, হয়তো আমি রেখেছিলাম এখানে 2, এটা 4 হবে। n plus 1 by 4 তম পদ বা আইটেম, যেটা বললে এখন আইটেম। ওকে, এবং এক্ষেত্রে আমরা কি দেখবো যে n এর মান কত, টোটাল n এর মান এখানে n ইকুয়াল টু কত বেরাচ্ছে, 19। 19টা তম পদ আছে তো, 19তম পদ আছে তো, তাহলে এখানে কত হচ্ছে, n এর মান হচ্ছে 19। 19 প্লাস 1 বাই 4 আইটেম বা ভ্যালু যাই বলি না কেন, যেটা আমরা দেবো সেটাই হবে, আইটেমই বলি বেটার হবে। তাহলে এক্ষেত্রে তারপর কি হচ্ছে, 20/4 20/4 20/4 আইটেম। অতএব 5/5 আইটেম। এখানে পঞ্চমতম পদ কোনটা, পঞ্চমতম পদের যে ব্যাপারটা সেটা ভালো লক্ষ্য করে, আমি সেজন্য চলে গেলাম যে পঞ্চমতম পদ যেটা বলেছে সেটা কি, পঞ্চমতম পদ হচ্ছে এখানে কোনটা, 6। কোয়ার্টাইল কি হচ্ছে 6 হবে। ওকে, কোয়ার্টাইল Q1 এবং Q3টা যদি আমরা নর্মালি বের করি খুব শর্টকাটে, তাহলে কি বের করবো, Q3 ফর্মুলা হচ্ছে Q3 প্রথমে কত আছে টোটাল
19 প্লাস 1/4 আইটেম। ওকে, তাহলে 3 গুণ ডাইরেক্ট কেটে দিচ্ছি, 5 তো হবে জানি, তাহলে সমান সমান কত হবে 15th আইটেম, মানে 15 নম্বরের আইটেম কোনটা 21, তাহলে 15 নম্বরের আইটেম হচ্ছে 21। এটা গেল অ্যান্সার। এটা গেল Q3, আমি লিখে দিয়ে আগে পোস্ট করে Q3, আর এটা গেল Q1। ওকে, তাহলে Q1 আর Q3 আমার দেখা হয়ে গেল। এবার আমাদের যদি কোয়ার্টাইল ডেভিয়েশন বলতে বলে, কোয়ার্টাইল ডেভিয়েশন পারবো না আমরা? কোয়ার্টাইল ডেভিয়েশন অবশ্যই পারবো, এখানে আমি করছি, হ্যাঁ খুব সংক্ষেপের মাধ্যমে। কোয়ার্টাইল ডেভিয়েশন QD কি করে বার করবো? Q3 মাইনাস Q1, তাহলে Q3 এর মান কত 21, Q1 এর মান কত 6 ডিভাইডেড বাই 2 ছিল, কিন্তু খেয়াল করে দেখো যে ডিভাইডেড বাই 2 করেছিলাম, তাহলে এক্ষেত্রে আমার মান কত বেরোচ্ছে? মান বেরোচ্ছে 21 থেকে 6 বাদ দিলে 15/2 মানে 7.5। ওকে, এবং যদি আমরা কোয়ার্টাইল ডেভিয়েশনকে রিলেটিভ মেজারমেন্টে দেখি, রিলেটিভ মেজারমেন্টকে আমি এখানে করছি, রিলেটিভ মেজারমেন্টের ফর্মুলা কি ছিল? Q3 মাইনাস Q1, তার মানে 21 মাইনাস 6, 21 প্লাস 6, তাহলে এই ভ্যালুটা হবে কত? 21 মাইনাস 6, 21 প্লাস 6 যদি ভ্যালুটা দেখি তাহলে কত হচ্ছে? এখানে বেড়াবে 27 আর এখানে বেড়াবে 15, তাই তো? ঠিক করলাম তো একদম? তাহলে 3 5 15, 3 9 27, তাহলে 5/9 বেড়াচ্ছে। সামথিং কিছু একটা ডেসিমাল বাড়াবে, আমরা সেটা সংখ্যার মাধ্যমে করব। এবং একটা জিনিস আমি বারবার করে তোমাদেরকে বলছি, এখানে কি আছে? হোল নাম্বার, মানে একদম পূর্ণ সংখ্যাতে এটা দেওয়া আছে। এবার একটা করব ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বারটা কি? খুব ফ্র্যাঙ্কলি যদি বলি, ডেসিমাল নাম্বারটা আমরা এইখানে ক্যালকুলেট করতে পারবো। ডেসিমাল নাম্বারে আমি একটু মুছে নিই ডেসিমাল নাম্বার। বোঝা গেল তো যে কোয়ার্টাইল ডেভিয়েশন রিলেটিভ মেজারমেন্টের ক্ষেত্রে কি করে করবো, বা এটা আমাকে মুছতে হবে। এবার যদি আমরা কোয়ার্টাইল ডেভিয়েশনই করি এবং সেটাকে যদি আমরা হোল নাম্বার না করে ডেসিমাল নাম্বারের কাজ করি, ডেসিমাল নাম্বারের মধ্যে যদি আমরা করি, ডেসিমাল নাম্বারটা কি? ডেসিমাল নাম্বারটা গ্যারান্টি যে এখানে একটা দশমিক সংখ্যা কিছু একটা পদ বেড়াবে। তা আমাদের ন্যাচারালি এটা দেখি, আমি একটা পদ নিয়ে নিচ্ছি ডেসিমালাইজেশনের জন্য। একটা জিনিস জেনে রাখবো, যদি হোল নাম্বার হয়, খুব সংক্ষেপে বলছি, যদি হোল নাম্বার দেওয়া থাকে, এখানে যদি বিজোড় থাকে, জেনে রাখবা হোল নাম্বার হবে। কেন? কারণ বিজোড়ের সাথে এক যোগ করলে তবেই জোড় হবে। আর অলরেডি যদি আমরা 20তম পদ নিয়ে আসি, দিস ইজ জোড় সংখ্যা, তাই না? তাহলে জোড় সংখ্যা যদি হয় আর তার ভ্যালুটা যদি আমি কিছু একটা আন্দাজে আনলাম, তাহলে জোড় সংখ্যা যদি হয় তার সাথে যদি এক যোগ করি n+1/4, কিন্তু তখন কিন্তু একটা যাই কিছু করি না কেন 20 সাথে এক যোগ করলে বিজোড় হবে। বিজোড়কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে একটা ডেসিমেলের সংখ্যা চলে আসবে। এর জন্য ডেসিমেল নাম্বার মেথড বলা হয় কি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে n এর মান কত পেলাম? n এর মান আমাদের 20, বোঝাচ্ছি কিনা? এবং এই ক্ষেত্রে আমরা যদি Q1টা মেজারমেন্ট করি, Q1 ইজ দ্য ফর্মুলা কি? Q1 এর ফর্মুলা হচ্ছে ভ্যালু অফ, আমি বারবার লিখছি না, ভ্যালু অফ n+1/4 ফোর্থ আইটেম। ওকে, সো আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি যে n+4 বলতে 20 + 1/4 আইটেম, দ্যাটস মিন 20/4 মানে 21/4, দ্যাটস মিন কত হবে? 5 পয়েন্ট, ভালো খেয়াল করুন, 5 পয়েন্ট কত হবে? 25 আইটেম। ওকে, 5.2। এবার এই আইটেমটাকে আমরা কি করে বার করবো? এখানে সব থেকে বড় প্রবলেম, প্রবলেমটা আসেন করার জন্য খুব সোজা নিয়ম আছে। 5th আইটেম আগে রাখো, 5th আইটেমটাকে আগে রাখো, প্লাস চিহ্ন দাও, 0.25টাকে আলাদা করো, দিয়ে ব্র্যাকেট দাও, 6th আইটেমটা লেখো -5th আইটেম। খুবই সোজা। এবার আমরা 5th আইটেম কোনটা? 5th আইটেম যদি আমরা বলি, 5th আইটেম 6, 0.25। ওকে, 6th আইটেম কোনটা? 6th আইটেম 8 - 6, তার মানে 6 + 0.25, এটা কি হবে? 2। তাহলে এটা কত হবে? 6 + 0.5, দ্যাটস মিন 6.5 অ্যান্সার। এটা Q1 বেরোলো। ভালোভাবে তাকাও,
সেজন্য করে দেওয়া হয়েছে ওখানে 6.5। এবার যদি আমরা Q3টা বার করি, এটা বোঝা গেল খুবই সোজা জিনিস। কিন্তু যখনই ফিফথ আইটেমটা দিবে এবং তার যে ডেসিমেলের সংখ্যাটা বেরাবে, জানবা যে তার পরের সংখ্যা থেকে আগে, মানে পরের তম পদ থেকে আগের যে তমটা দিয়ে আছে, ওকে, সেইটা বিয়োগ করবা। যেটা যদি আমার সাপোজ 15তম পদে যদি বলে 15তম পদ এবং তার সামথিং, তাহলে 16তম পদ থেকে 15তম বাদ দিব যেটাতে ডেসিমেল আছে। ওকে, বোঝা গেল? এটা আমার Q1 এর মানটা মনে রাখো 6.5। এবার আমাকে করতে হবে Q3টা। এখানে আমি 30টা লিখে দিই, নাহলে অনেকে বুঝতে অসুবিধা হবে। 25 আর 30, একটা 20তম পদ তো 30 ধরেছি। তাহলে এক্ষেত্রে আমার Q3টা যদি আমরা মেজারমেন্ট করি, Q3 তোমরা নিজেরা এখানে করে নেবো। Q3 ইজ কি? ভ্যালু অফ 3 into n+1/4 আইটেম। সেটাকে আমি ডাইরেক্ট লিখছি, তুমি লিখে নিও। তাহলে কি সেটা হচ্ছে n এর মান কত? 20 + 1, তার আগে 3টা গুণ আকার আছে বাই 4। দ্যাটস মিন কত হবে? 3 গুণ 5.25। ওকে, বোঝাচ্ছে কিনা? দ্যাটস মিন 15.75 আইটেম। এবার এক্ষেত্রে আমরা কি দেখবো? 15th আইটেম প্লাস 0.75, 16th আইটেম মাইনাস 15th আইটেম। তাহলে 15th আইটেম কত? 21। 0.75, 16তম পদ কত? 22, 15তম পদ কত? 21। তাহলে 21 প্লাস 0.75 ইন্টু 1, দ্যাটস মিন 0.75, দ্যাটস মিন 21.75। এটা আমার বেরোলো Q3। ওকে, ভালো করে দেখে নাও এটা Q3টা। তাহলে আমার কোয়ার্টাইল ডেভিয়েশনটা কি করে পাবো? কোয়ার্টাইল ডেভিয়েশনটা আমরা পাবো Q3 quartile deviation, that means quartile deviation Q3 minus Q1/2। তাহলে Q3টা কত পেয়েছি? 21.75 মাইনাস Q1টা কত পেয়েছি? 6.5/2। এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে কত পাবো? এখানে যদি আমরা করি, আমরা ন্যাচারাল নিয়ম যেটা কোনটা জানি, 21.75 6.5, তাহলে এখানে 5 হলো, এখানে 2, এবং এখানে যদি আমরা এটাকে 1 যোগ করে দিই তাহলে কত হবে? আমি বাচ্চাদের মতো অ্যাকচুয়ালি শেখাচ্ছি, কিন্তু অসুবিধা নাই, একটু দেখে নাও। 11 থেকে 6 বাদ দিলে 5 হয়, কিন্তু 5 তো হবে না, এটা 4 হবে, হাতে একটা, আর এখানে তাহলে 14.25। এবং একে যদি আমরা ভাগ করি কত হচ্ছে? একে যদি আমরা ভাগ করি তাহলে 7 দুগুণ 14। তোমরা নিজে পড়ো 7 দুগুণ 14। এবং আমাদের যে মেজারমেন্ট সেটা কত পাবো আমরা? Q3 minus Q1/2। 7 দুগুণ 14 করি, আমরাই করি। 2 একে 2, ওকে, 2 দুগুণ 4, 5 থেকে 4 বাদ দিলে 1, আর 10 মিনিটের জন্য আবার যদি 0 নিয়ে আসি তাহলে কত হবে? ওকে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে মান, এটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, এটা হচ্ছে অ্যান্সার। খুব বড় বলবো, অবশ্যই বড়, কিন্তু সোজা জিনিস। কিন্তু এবার আমাদের একটা ক্ষেত্রে দেখবো যে ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়। এত বড় ভেরিয়েবল নিব না, হ্যাঁ, অল্প সংখ্যক ভেরিয়েবল দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা আমরা টেবিলটা আগে করে নিই, তারপর আমরা আসছি। তাহলে এবার আমি এটা একটা করে রেখেছি, ক্যালকুলেটিং Q1 Q2 উইথ দ্য হেল্প অফ ফলোইং ডেটা। এটা আমি ডেটাগুলো নিয়েছি এবং সেটাকে আমি ডেটা হিসেবে সাজিয়ে নিয়েছি। প্রথমে কি বলি, যে যেসব ডেটাগুলো দেখলাম পরপর এক্স এর ডেটাগুলো পরপর অ্যাসেন্ডিং অর্ডারে আছে, তাই না, 10 15, এবং ফ্রিকোয়েন্সিটা পরপর আমি না লিখে আগে যেরকম ছিল সেরকম ভাবে লিখেছি। দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করেছি ক্রমযৌগিক পরিসংখ্যা হিসেবে। প্রথমে 4 এর সঙ্গে 10, মানে 6 যোগ করলে 10, 10 এর সঙ্গে 5 যোগ করলে 15, 15 এর সাথে 7 যোগ করলে 22, এইভাবে কন্টিনিউ করতে করতে আমার কততম মোট পরিসংখ্যা কত এসছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লার্জেস্টটা 99। এবং এটা আমাদের চেক করার সব থেকে বড় নিয়ম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা সমান হয়ে, মানে সঠিক হয়েছে কিনা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে যোগ করলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে মিলবেই। ওকে,
তাহলে আমরা কি জানি, আমাদের প্রথমে কোয়ার্টাইল ডেভিয়েশন করতে হবে। কোয়ার্টাইল ডেভিয়েশন করতে গেলে সবসময় আগে আমাদের কি কি দরকার, আগে হচ্ছে আমাদের কি করব, Q1টা বার করবো। তাহলে হিয়ার আগে লিখে নিই, হিয়ার দ্য এন ইজ সামেশন এফ, সামেশন এফই তো, ওকে, এটা লিখে দিই একটু, নাহলে পরে অসুবিধা হবে। তাহলে Q1 যদি বার করি, Q1 ইজ দ্য ভ্যালু, আমি একবার ভ্যালুটা লিখে নিই একবার কথা, ভ্যালু অফ n+1/4 আইডিয়া। তাহলে এটা যদি আমরা করি, বের করি, তাহলে ন্যাচারাল কি পাবো, 99 + 1/4, দ্যাটস মিন কত, 25 বা 25th আইডিয়া। ওকে, এটা তো পাবো আমরা ন্যাচারাল। এবার 25তম পদ কোনটা, 25 কোথায় আছে, 25 হচ্ছে, ভালো লক্ষ্য করো, 25-এর যে পার্টটা সেটা আমরা কোথায় পাচ্ছি, 25-এর পার্টটা পাচ্ছি আমরা এই দুটোর মধ্যে। ভালো লক্ষ্য করো যে এই দুটোর মধ্যে তো 25 আছে না, তাহলে সবসময় পরেরটাই ধরবা। তাহলে 15তম পদ মানে 25তম পদ যদি বলি, ইটস কারেসপন্ডিং টু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ইটস কারেসপন্ডিং টু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ কত হবে, 34। ওকে, যদি এবার Q3টা বার করি, খুবই সোজা কিন্তু, কঠিন কিন্তু নেই। Q3টা যদি বার করি, একই ন্যাচারালি 3 লিখবো, আমি আর এত করে লিখছি না, অঙ্ক করার টাইমে কিন্তু লিখতে হবে সবগুলো। কি 99 + 1/4, দ্যাটস মিন 3 গুণ 25, দ্যাটস মিন 7th আইটেম। তাহলে 75th আইটেম কোনটা, 68 এবং 78-এর মধ্যেখানেই তো 75 আছে। তার মানে it's corresponding to cumulative frequency, that is কত হবে, 68 আর 78-এর মধ্যে 78, পরেরটাই ফ্রিকোয়েন্সি নেব। এইভাবে অতএব কোয়ার্টাইল ডেভিয়েশন ইজ ইকুয়াল টু 78 মাইনাস 34/2, দ্যাটস মিন এবার যদি করি 4, আর এখানে আমার কত বেরোবে 4, তাই তো, বাই 2, দ্যাটস মিন 22। এবং আমরা যদি কোয়ার্টাইল ডেভিয়েশনকে রিলেটিভ মেজারমেন্টে করি, রিলেটিভ মেজারমেন্ট যদি করি, এখানে আমরা করছি খুব সংক্ষেপে, হ্যাঁ, রিলেটিভ মেজারমেন্ট যদি করি, তাহলে কি কি পাবো, এক হচ্ছে 78 মাইনাস 34, 78 প্লাস 34, তাহলে 44 বাই, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 112। এটাকে যদি আমরা কাটাকুটি করি, ন্যাচারালি যাবে এই কাটাকুটি, 4 × 44, 4কে যদি কাটি, 4 × 2 = 8, 4 × 8 = 32, তাহলে কত বেরোলো কত আমাদের, 11/28। এটা হচ্ছে আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশনের মেজারমেন্ট। এটা রিলেটিভ কোয়ার্টাইল ডেভিয়েশন বলে, রিলেটিভ মেজারমেন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এটাকে আমরা যদি ক্যালকুলেটরে টেস্ট করি, তাহলে এর একটা ডেসিমাল নাম্বার আমরা পাবো। এটা গেল আমাদের একটা সিরিজ না, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস সিরিজ না, দিস ইজ ডিসক্রিট ফাংশনের ক্ষেত্রে বললাম আমরা, ডিসক্রিট হিসেবে আমরা করলাম। এবার আমাদের লাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে আমাদেরকে দেখতে হবে। এবার আমরা কন্টিনিউয়াস প্রসেসে একটা ম্যাথ দেখি। কন্টিনিউয়াস প্রসেসে ক্যালকুলেটিং কিছু করতে দিচ্ছে এবং ডেটাটা এরকম ছিল, হ্যাঁ, এই যে ডেটাটা আছে না দুটো, এটা হরাইজন্টালে ছিল, আমি সেটাকে ডাইরেক্ট লিখেছি সময় বাঁচানোর জন্য, ডাইরেক্টলি এই ফর্মে। এবং আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করছি, সেটা ন্যাচারালি তোমরাও জানো, ক্ষুদ্রতম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হিসেবে বের করেছি। প্রথমে 4 আর 6 যোগ করলে 10, 10 আর 8 যোগ করলে 18, 18 আর 12 যোগ করলে 30, এভাবে কন্টিনিউ আসছে। আমি বলেছি যেটা লাস্ট নাম্বার থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেটাই কিন্তু ফ্রিকোয়েন্সির মোট নাম্বারের যোগফলের সাথে মিলবে, এবং যদি না মিলে তার মানে সঠিক হয়নি, অবশ্যই সঠিক হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখি n ইকুয়াল টু কত বলেছে, 60। ওকে, লিখে রাখলাম। এবং বা স্মল হাতের এনও দিতে পারো, অসুবিধা নেই, যেহেতু ফর্মুলায় আমরা স্মল হাতের এন ব্যবহার করছি, এই স্মল হাতের এনও দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আমরা Q1টা যদি বার করি, Q1 বার করলে কি হবে, Q1টা যদি বার করি তাহলে কি পাবো, 60 + 1/2, তাই না, 60 + 1/2 তো,
ন্যাচারালি কি বলে 60 + 1/2 তো না, কততম পদ আমাদের? দেখি 60তম, হ্যাঁ এটা আমাদের কততম পদ? এটা তো আমাদের পদ হচ্ছে কত, 61/2। কিন্তু ন্যাচারালি আমি বলি এইরকম নিয়মে কিন্তু হবে না। কন্টিনিউয়াস প্রসেস কি করে বুঝবো? যখন শ্রেণী থাকবে, শ্রেণী যদি থাকে সেক্ষেত্রে Q1 এইভাবে বার করা যাবে না। শুধু যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে n/4 ভ্যালু, ওকে, বা আইটেম। তাহলে এখানে n হচ্ছে 3/4, দ্যাটস মিন 15th আইটেম। মনে থাকবে কথাটা? কন্টিনিউয়াস থাকলে আমাদের শুধু ফর্মুলা এইটুকু, ওকে। এবং যদি আমাদের কোয়ার্টাইল 3 বের করতে হয় তাহলে জাস্ট এর আগে কি করবো আমরা? 3 দিয়ে গুণ করে দেবো। ন্যাচারাল জিনিস, বোঝা যাচ্ছে না এমন কিছু নাই, কিন্তু খুবই সহজ সহজ জিনিস আমাদের। তাহলে এখানে 15তম পদ কোথায়? তাহলে ইট লাইস, এটা কোথায় আছে? ইট লাইস অন কততম গ্রুপে দেখি? 15তম। 10 এবং 18 মধ্যেখানে আছে না? 10 এবং 8, তার মানে আমাদের গ্রুপটা কোথায়? এই গ্রুপের মধ্যে আছে। বোঝা যাচ্ছে কিনা? এই গ্রুপের মধ্যে আছে। তাহলে 10 এবং 15 গ্রুপের মধ্যেই তো আছে। তাহলে সেটা লিখি যে ইট লাইস ইন অন বা ইন একই কথা, ইন 10th মাইনাস তো না এই গ্রুপটা, গ্রুপ, ওকে। এবং আমাদের যে ফর্মুলাটা সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোয়ার্টাইল ডেভিয়েশন বের করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা খুবই সোজা। Q1 ইজ ইকুয়াল টু কিউ, যে প্রথমে থাকবে C1 বলতে যে কিউমুলেটিভের ফর্মটা থাকবে সেটা আমরা করব যে ন্যাচারালি যে ফর্মুলাটা দেয় সি গুণ বা গুণ করে 4-5টা ফর্মুলা আছে, কোন ফর্মুলাটা দেখানো যেতে পারে সেটাই বেটার হবে। প্লাস দিয়ে দেখালেও বেটার হবে, প্লাস দিয়ে দেখাই তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে প্লাস দিয়ে যদি দেখাই। তাহলে এখানে লিখি L1 প্লাস মধ্যখানে ডিভাইড, এটা আগে আমরা করেছি মিডিয়ানের ক্ষেত্রে, সেজন্য আমি এই ফর্মুলাটা ব্যবহার করি, মাইনাস CF ডিভাইডেড বাই F, ওকে, ডিভাইডেড বাই F ইনটু টোটাল পার্টের সঙ্গে আমাকে কি করতে হবে? যে সিটাকে, ছোট হাতের যে সি সেটাকে কিন্তু আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। এবং প্রত্যেকটা কথা আমি কিন্তু বলে দিচ্ছি, দিস ইজ লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য কোয়ার্টাইল গ্রুপ। এটা হচ্ছে কোয়ার্টাইল গ্রুপ, লোয়ার ক্লাস বাউন্ডারি, দ্যাটস মিন 10, ওকে, প্লাস n/4 মিনস যেটা আমরা বের করেছি ন্যাচারালি 50, মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা হচ্ছে যেটা আমাদের বেরোচ্ছিল সেটা তার সেই গ্রুপের মধ্যে আমাকে করতে হবে। তাহলে আমরা কি দেখছি এখানে? এখানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কোথায় আছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 18, কিন্তু তার আগের মুহূর্তটা নেব, জাস্ট প্রিসিডিং প্রসেড করেছে তার সেই মডেলটা নেওয়া হবে, দ্যাটস মিন 10। এবং এফটা কি? দিস ইজ এফটা কত নিব? সেই প্রিসিডিং পিরিয়ডে না, কিন্তু এফটা নিব আমাদের কোয়ার্টাইল গ্রুপের মধ্যে যেটা আছে, সেই কোয়ার্টাইল গ্রুপের আন্ডারে যেটা থাকবে সেটা আমরা নিব। খুবই সহজ জিনিস। আর সি হচ্ছে ক্লাস ইন্টারভাল, বা ক্লাস ইন্টারভাল যদি আমরা এইভাবে না বলি যে মিড ভ্যালু মানে হচ্ছে হায়ার লেভেল বা মাইনাস লোয়ার লেভেল, দ্যাটস মিন 5। তাহলে এবার খুব যদি সংক্ষেপে করি এটা কত হবে? 5/8 গুণিত 5, ওকে, 10 প্লাস 25/8, দ্যাটস মিন 8, 80 প্লাস 25, দ্যাটস মিন কত হবে? 105/8, ওকে, বেরাচ্ছে 105/8। যেহেতু আমরা বের করতে পেরেছি 105/8, এবং সেটাকে যদি আমরা করি, নামটা করতে হবে কত বেরাবে, আমি ক্যালকুলেটরটা করি, বেরোবে হচ্ছে 13.125, 13.125, এটা গেল Q1। এবার Q2টা সেম, Q2টা যদি আমরা দেখি ন্যাচারালি Q3। আমরা একটা কথা বলে দিই, এখানে Q1 আর Q3টাই বের করছি কেন? কোয়ার্টাইল ডেভিয়েশনের জন্য। তোমরা Q2টা যদি বের করো যেটা রাখবে সেটাই মিডিয়াম, ওকে। এবার Q3টা যদি আমরা বের করি তাহলে কত হবে? এটাকে আমি আলাদা জায়গায় লিখে রাখছি, হ্যাঁ, আমার নিজের সুবিধার্থে এটাকে লিখে রাখলাম। এবার আমরা বোর্ডটাকে মুছে
যদি আমরা এটাকে দেখি তাহলে দেখতে পাবো সেই জিনিসটা। ফর্মুলাটা কেটে দিলাম, অসুবিধা নেই। একই জিনিস, জাস্ট এখানে আমি Q3 করবো আর এখানে 3 লিখে দেবো। ওকে, তাহলে 3 লিখলে এখানে 3 লিখতে হবে। দেখুন এটা কত হবে, 45। তাহলে 45তম পদ কোথায় আছে? 42 আর 50-এর মধ্যেখানে। তাহলে এটা কি 42 এবং 50-এর মধ্যেখানে যদি হয়, তাহলে আমার কোয়ার্টাইল গ্রুপ কোনটা হচ্ছে? 25 থেকে 30। তাহলে 25 থেকে 30 সেটা যদি আমি লিখে দিই, 25 থেকে 30, 25 থেকে 30-এর গ্রুপের মধ্যে আমার কোয়ার্টাইল ডেভিয়েশন রয়েছে, মানে Q3টা রয়েছে। এবার Q3 যদি আমরা নর্মালি বের করি তাহলে কি পাবো? প্রথমে ডট ক্লাস বাউন্ডারি দ্যাটস মিন 25, ওকে, প্লাস এটা 3 ইন্টু n/4 মাইনাস CF, CF এর মান, CF তার আগেরটা 42, C এর মান তো সবসময় 5, আর নিচে ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি এখানেও আমার 8ই বেরিয়েছে। ওকে, তাহলে আমি ন্যাচারালি এটা করি, 25 প্লাস এটা কত হবে? 45 মাইনাস 42/8 গুণ 5, 25 প্লাস 3 গুণ 5/8 দ্যাটস মিন 25 ইন্টু 15/8 দ্যাটস মিন 8 যদি লসে হয় তাহলে কি হচ্ছে? 8কে 25 দিয়ে করলে কত হবে? 4/25 200 হয়। তাহলে 8/25 এই 4/25 100 হয়। তাহলে 8/25 200 প্লাস 15 দ্যাটস মিন 215/8। এবার 215/8কে যদি আমরা সংক্ষেপে করি তাহলে কি পাবো? 215/8কে যদি আমরা করি সেটা পাবো হচ্ছে 26.875, 26.875 এটা পাবো। ওকে, এবং এটা যদি পাই ন্যাচারালি ভালোভাবে ভাববো যে এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি বের করবো? কোয়ার্টাইল ডেভিয়েশন বার করবো। তাহলে কোয়ার্টাইল ডেভিয়েশন বার করার জন্য আমার কি দরকার? Q1 আর Q2, এই সরি Q1 আর Q3টা। তাহলে আমরা এখান থেকে সবগুলো মুছে দিই আমাদের সুবিধার্থে, এবং মান দুটো শুধু এটার একটু নিচে রাখি, আমাদের সুবিধা হবে। আমি ভ্যালু বের করবো না, ওকে, আমি শুধু মানটা জিনিসটা দেখিয়ে দেবো কি করে। যদি কোয়ার্টাইল ডেভিয়েশন বের করি, কিসের মেজারমেন্টটা বলেছি? অ্যাবসলিউট মেজারমেন্টে। তাহলে সেটা কি হবে? সেটা হবে Q3, তাহলে 26.875 বিয়োগ 13.125/2। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি সেটা কত পাবো? 057.30/2। এটাকে যদি আমরা মুখোমুখি ভাগ করি, 6 × 2 = 12, 8 × 2 = 16, 7 × 2 = 14, 5 × 2 = 10, এটা পেলাম। এবং আমরা যদি কোয়ার্টাইল ডেভিয়েশন কি বের করি? রিলেটিভ মেজারমেন্টের ক্ষেত্রে রিলেটিভ, তাহলে কি পাবো? যেটা আমরা ডাইরেক্ট লিখে দিই 13.750, আর এটাকে যদি যোগ করে তো বসাবো, যোগ করলে কি হবে? এটা 7 আর 5 9, হাতে থাকলো 1, হাতে 2, 8 আর 9 10, হাতে থাকলো 1, 6 আর 3 9, 1 10, হাতে থাকলো 1, 2 আর 3 আর 4, তার মানে এই পুরো টার্মটা উঠে আসবে। তাহলে 13.75, এটা আমি রাখছি না, 13.75/20 এই 40। তাহলে সেটাকে আমাকে যদি করি ক্যালকুলেশন কিছু একটা দাঁড়াবে, আমি আর করছি না ক্যালকুলেটর। ওকে, এটা গেল আমাদের ক্যালকুলেটিং পোর্শন। এবং এটা আমরা দেখলাম কি কি দেখলাম প্রথম থেকে আমরা বলি যে প্রথম থেকে আগে কিছুটা ডেরিভেশন, মানে আমরা কিছু ডেফিনেশন করলাম, তার সূত্রগুলো দেখলাম, সূত্রগুলো দেখার পর সেন্ট্রাল মেজারমেন্টের সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে আসলাম, এবং সেখানে অ্যাবসলিউট মেজারমেন্টে দেখলাম যেটা হোল নাম্বার এবং ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে। তারপরে দেখলাম ডিসক্রিট নাম্বারের পরে এটা কি প্রসেস? এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসের আন্ডারে এরকম ফর্মুলায় হয়। ফর্মুলাটা আরেকবার আমি লিখে দিই। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা হচ্ছে যেটা তুমি বার করবা, সাপোজ Q1 যদি বার করি তাহলে Q1 বার করলে হবে ফার্স্ট Q1টা যদি বার করি তাহলে L1 প্লাস প্রথমে কি n/4, যেহেতু Q1 এখানে যদি 2 থাকে তুমি 2/7 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, নিচে ফ্রিকোয়েন্সি ইনটু C, মানে ক্লাস ভ্যালু। ওকে, এটা হলো একটা ফর্মুলার দিক থেকে। এবার আমরা আসবো যে কোয়ার্টাইল ডেভিয়েশনের যে আমাদের প্রপার্টিজ, মেরিটস এবং ডিমেরিট। এটা হয়তো একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এটা করতে হবে।
এবার আমরা এর কিছু প্রপার্টিজ দেখব। কোয়ার্টাইল ডেভিয়েশন প্রপার্টিজ, পিআরও প্রপার্টিজ যেটা আমরা করব, তাহলে আমাদের প্রথম যে প্রপার্টিজটা সেটা কি, অ্যান্ড কোয়ার্টাইল ডেভিয়েশন possess desirable mathematical properties. কোয়ার্টাইল ডেভিয়েশন আমি লিখি আগে, তাহলে আমরা বুঝতে পারবো। কোয়ার্টাইল ডেভিয়েশন does not possess বানানটা ঠিক হলো, POSSES হবে ওটা, POSSES possess বা ডবল এস হয়, ডবল এসই হবে, ওকে। তো ডাজ নট পসেস ডিজারেবল অ্যামাউন্ট বা ডিজারেবল ম্যাথমেটিক্যাল প্রপার্টিজ। আমি বারবার করে হয়তো এটা বলবো যে এই যে স্ট্যাটিস্টিক্যাল পেপার, এটা বেশিরভাগ যেন সবাই ইংলিশ ভার্সনে করে, তাহলে কিন্তু নাম্বারটা ক্যারি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। 2 নম্বর, এটা কি কোয়ার্টাইল ডেভিয়েশন ডাজ নট প্রসেস করে না, ম্যাথমেটিক্যাল প্রপার্টিজকে প্রসেস কোনো সময় করে না, তার কারণে এটা আলাদা স্ট্রিম, আলাদা সিনারিও স্ট্যাটিস্টিক্যাল। ওকে, নেক্সট যে পার্টটা আমরা আসছি সেটা হচ্ছে কি, আমরা দেখবো যে এবার কোয়ার্টাইল ডেভিয়েশন ইজ অ্যাফেক্টেড বাই চেঞ্জ ইন স্কেল। আমরা লিখি কোয়ার্টাইল ডেভিয়েশন ইজ অ্যাফেক্টেড বাই চেঞ্জ ইন স্কেল but not, বাটটা ঠিক বলতে লিখি, but not change in অরিজিনের চেঞ্জের ফলে না, স্কেলের চেঞ্জের ফলে এটা অ্যাফেক্টেড হয়। এই দুটো প্রপার্টিসই ন্যাচারালি বেস্ট হবে। এরপরে আমরা আসবো কি কিছু মেরিটস, সেগুলো লিখে নিই, সুবিধা হবে আমাদের। এবার আমরা এর কিছু মেরিটস দেখব কিরকম। প্রথমে মেরিটস কি, ইট ইজ ইজি টু ক্যালকুলেট, it is easy to understand, okay. Next, it is rigidly defined, okay. এটা খুব ন্যূনতম এফেক্টিভ দেখায় এক্সট্রিম ভ্যালুসে। ইট ইজ দ্য লিস্ট আমাদের প্রোভাইড করে ভ্যালুটাকে, সেটা আমরা কিভাবে বলতে পারি, ইট ইজ লিস্ট অ্যাফেক্টেড বাই, ইট ইজ affected by the extreme values. ওকে, নেক্সট 5 নম্বর, এটা আমরা বলতে পারি যে ইট ডাজ নট অ্যাফেক্টেড বাই দ্য স্যাম্পল ফ্ল্যাকচুয়েশন। এটা স্যাম্পল ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে অ্যাফেক্টেড হয় না। ইট ইজ নট মাচ অ্যাফেক্টেড বলে লিখি, ইট ইজ নট much affected by sampling fluctuation, খুবই সোজা জিনিস কিন্তু। ওকে, নেক্সট 6 নম্বরের ভ্যালুটা যেটা আমরা 6 নম্বর প্রপার্টি, আমরা পরপর এটা কিন্তু ভালোভাবে খেয়াল করে রাখবো যে কি কি প্রয়োজন। এবং আমাদের লাস্ট যেটা
একটা একটা জিনিস দেখাচ্ছিলাম না যে শ্রেণী ছাড়া কত সুন্দর হয়। শ্রেণী হলে যখন শ্রেণী নিচ্ছিলাম একটা ফর্মুলা আলাদা হয়ে যাচ্ছিল। তাহলে এটা লিখতে পারি ইট ইজ ইজি বা ইট ইজ দ্য বেস্ট মেজারমেন্ট ফর ওপেন এন্ডেড ক্লাসেস, বেস্ট মেজার ফর ওপেন এন্ডেড ক্লাসেস। এগুলো গেল আমাদের কিছুটা প্রপার্টিজ, মেরিটস কোয়ার্টাইল ডেভিয়েশনের। এবং আমরা এবার দেখব কোয়ার্টাইল ডেভিয়েশনের কিছুটা ডিমেরিটস। এবার আমরা এরপর ডিমেরিটস গুলো দেখি। ডিমেরিটস গুলো কি আছে? ইট ইজ নট বেসড অন দ্য অল দ্য অবজারভেশন। এটা অবজারভেশন বেশিরভাগই দরকার হচ্ছে না। ইট ইগনোর 50% অফ অবজারভেশন। ডেটাটা আমাদের পুরো ওয়েস্ট হয়ে যাচ্ছে। ন্যাচারালি তো Q1 বা Q3 তে আমরা দেখলাম যে কি করে বের করছি। সেক্ষেত্রে আমরা ন্যাচারালি বুঝতে পারছি যে অবজারভেশন গুলো বেশিরভাগই প্রয়োজন পড়ছে না, অথচ লাগবে। তাহলে ইট ক্যান নট বি ইউজড ফর ফার্দার ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট। এটা ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্টে কিন্তু যথেষ্ট হারে ব্যবহার করা যায় না, ইউজ করা যায় না। ওকে, ইট ইজ জেনারেলি এ মেজারমেন্ট ফর মেজার অফ পার্টিশন অ্যান্ড নট এ মেজার অফ ডিসপারশন। ইট ইজ মেজারালি পার্টিশন করার জন্য, শুধুমাত্র পার্টিশন করে। কি কিসের পার্টিশন? Q1 আর Q3 একটা ন্যাচারাল যে আউটপুট যে অবজারভেশনসের আছে, আইটেম অফ দ্য অবজারভেশনস, সেগুলো জাস্ট পার্টিশনে করার জন্য, নট এ মেজার অফ ডিসপারশন। এটা ন্যাচারালি বিভিন্ন স্ট্যাটিস্টিশিয়ান যারা থাকে তারাই এটা ডিসিশন নিচ্ছে। এবং এটা ইকোনমিক্স বা আমরা যদি ডিমেরিটস বলি একই কথা, সেটা বলেছেন যে নট মেজারমেন্ট অফ ডিসপারশনের ক্ষেত্রে মেজারমেন্ট করা যাবে না। এবার আমরা দেখব মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনটা খুবই সহজ, সেজন্য একটা ছোট্ট ভিডিওর মধ্যে আমরা সেটা একসঙ্গে করে নিচ্ছি। মিন ডেভিয়েশন হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশনের পরের যে মেজারমেন্ট ডিসপারশনে, সেটা হচ্ছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনটা কি জিনিস? ফর এ গিভেন set of data, mean deviation is defined as the AM of the absolute deviation from the measures of central tendency. Central tendency এর মেজারমেন্টের ক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু থেকে যেটা ডেভিয়েশন করবে সেটাকে সবসময় প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দ্বারা সূচিত করা হয়। ন্যাচারালি মাইনাস থাকো, ওকে, আমি খুব সংক্ষেপে বলার জন্য মাইনাসের ধরা। এবং এটা মিন ডেভিয়েশন আর এটা কোএফিসিয়েন্ট মিন ডেভিয়েশন, এটা একটা ছক করে রেখেছি বোঝার জন্য। এটা অ্যাবসলিউট টার্মে কি ফর্মুলা? সামেশন মোড ডি বাই এ, মোড ভ্যালু বলা যায়, মোড ডি বাই এক্স। মোড ডি মানে কি? এক্স মানে যে ক্লাস ভ্যালুটা থাকবে তাকে এক্স বার থেকে তাকে বিয়োগ করতে হবে এক্স বারে বিয়োগ করুন। এবং এক্স বার ইজিক্যাল টু কি? এক্স বার ইজিক্যাল টু এ এম, এবং এক্স বার ইকুয়াল টু যদি এ এম, এটা অ্যাবসলিউট টার্মে সামেশন এক্স বাই এক্স, আর এটা ফ্রিকোয়েন্সি ওয়েটেডের ক্ষেত্রে সামেশন এফ আই এক্স বাই সামেশন এফ আই। এবং ওয়েটেডের ক্ষেত্রে আমরা যদি সামেশন এফ আই সূত্রগুলো আমরা শুধু দেখে নেব। এখানে কি? মিন ডেভিয়েশন বাই এক্স বার। এখানে এমডিটা কি? এমডিটাই হচ্ছে যে আমাদের মিড ভ্যালুটা বেরোচ্ছে, যে আমাদের মিড ভ্যালু বেরোচ্ছে, যেটা এমডি এক্স বার এখানে আছে এমডি। এটাকে কি? এমডি হচ্ছে সামেশন ডি বাই যদি কোএফিসিয়েন্ট এমডি বাই এক্স, এটাকে কি বলে? কোএফিসিয়েন্ট। ওকে, এমডিটা কি? আমি বারবার করে বলছি, এমডিটাই হচ্ছে এটা, এমডি হচ্ছে এই ভ্যালুটা, ওকে, যেটাকে আমরা লিখে দিই এখানে। এবং এখানে এমডি এক্স এর ভ্যালু কোনটা? এখানে এমডি এক্স এর ভ্যালু যে এক্স বারটা হচ্ছে এইটা, এমডি এক্স বার। ওকে, খুব সিম্পলি বোঝাচ্ছে জিনিসটা কি। আর এক্স বার মিনস দিস ইজ ওয়েটেডের ক্ষেত্রে এক্স বার বলে এরকম হবে। আমরা খুব সহজে একটা অঙ্কর মাধ্যমে এটা আমরা দেখে শেষ করার চেষ্টা করব। এবার আমরা একটা অঙ্ক স্ট্যাটিস্টিক্যাল একটা ডেটা টুকে নিয়েছি। ফ্রম দ্য গিভেন ডেটা কম্পিউট দ্য মিন ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ অ্যারিথমেটিক মিনের। এই ক্ষেত্রে সাইজগুলো কি বলেছে? 10 মানে এই সাইজটা লিখেছি, এবং সাইজটা লেখার পর আমরা সিরিয়ালি সাইজগুলোকে যেরকম ছিল পরপর লিখেছি, বাট আমি সিরিয়াল নাম্বার দিচ্ছি। 1-এর 10, 2-এর 40, 3-এর 80, 4-এর আমি সিরিয়াল নাম্বার দিচ্ছি। কটা নাম্বার আছে সেটা জানার জন্য। ওকে, এখানে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নেই, ফার্স্ট কথা। দ্বিতীয়ত, এখানে কোনো ক্লাস নেই। ন্যাচারালি মিন ডেভিয়েশনের ক্ষেত্রে খুবই সোজা, সেজন্য বেশি বলে লাভ নাই। ক্লাস বাউন্ডারি থাকলেও কোনো অসুবিধা নেই এখানে। শুধুমাত্র এইটুকু জেনে রাখো যে এখানে ফ্রিকোয়েন্সি পার্টটা যদি একটা থাকে, তখন কিন্তু ওয়েটের যে একটা ফর্মুলা দেখাচ্ছিলাম না, ওয়েটের যে ভ্যালু,
নিচের লাইনে একটা ফর্মুলা ছিল না, এটা আগের পাতাতে, সেটা কিন্তু আমাদের করতে হবে। বাট এখানে ক্ষেত্রে কি, এখানে ক্ষেত্রে আমরা কি করলাম, এই লাইনটাকে দেখি, মোড ভ্যালু মানে ডি এর ভ্যালুটা কি হবে, এক্স মাইনাস এক্স বার, সেটা পজিটিভ ভ্যালু, নেগেটিভ থাকলে কিন্তু মাইনাস চিহ্ন আনবো না, প্রথম কথা। তাহলে পরে এক্স বার মানে কি, এক্স বার মানে কি এম, যেটাকে আমি এক্স বার হিসেবে সূচিত করি। এক্স বার মানে কি 510/10, 510 কি করে পেলাম, সামেশন এক্স বাই এন, তাহলে সামেশন এক্স বাই এন যদি করি তাহলে হচ্ছে 510/10 করলে 51, তাহলে হচ্ছে এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। তাহলে এবার যদি 51 আমরা করি, প্রথম ভ্যালু কত আছে, ভালো কথা 10, 10 থেকে 51 বাদ দিচ্ছি, হচ্ছে কত, -41, কিন্তু এখানে মাইনাস নিব না, শুধু 41 হবে। 40 থেকে যদি 51 বাদ দিই তাহলে -11, এখানে মাইনাস নিব না। এইরকমভাবে প্রত্যেকটা ভ্যালু আমরা বের করলাম। নেক্সট মিন ডেভিয়েশন কি, সামেশন ডি বাই এন, সামেশন ডি মানে কোনটা, সামেশন ডি এইটা হলো, সামেশন ডি হচ্ছে 198, যোগ করেছি আমরা, সামেশন মানে যোগ করা, 198 এর নিচে হচ্ছে এন এর মান হচ্ছে 10, তাহলে এটা হলো কোএফিসিয়েন্ট। আমরা জানি কোএফিসিয়েন্ট আমরা পাবো একটা রিলেটিভ ভ্যালু, কোএফিসিয়েন্ট অফ এমডি যদি করি তাহলে তার ভ্যালু কি, মিন ডেভিয়েশন থেকে এক্স বারটা ভাগ দিতে হবে, মিন ডেভিয়েশন এবং এক্স বার ভাগ করতে হবে। তাহলে মিন ডেভিয়েশন কত, 19.8, এক্স এর মান কত, এক্স বারের মান মানে অ্যারিথমেটিক মিন 51, সেটাকে ভাগ করলে আমরা কি পাচ্ছি 3 পয়েন্ট। এটা ক্যালকুলেটর করে নেবো, খুবই সোজা জিনিস কিন্তু। এবার আমরা একটা উদাহরণ দেবো, সেটা হচ্ছে ওয়েটেজের হিসেবে আমরা সেটা করব আমাদের নিজেদের সুবিধার্থে। এবার আমরা একটা টেবিল দিয়ে করেছি যেটা ফ্রিকোয়েন্সি নিচ্ছি, ওকে, আমাদের ডেটাটা কীভাবে দিয়েছে একবার ভালোভাবে দেখে না, সেই ডেটাটাকে আমি জাস্ট 4টে ডেটা নিচ্ছি, বেশি ডেটা নিইনি নিজের সুবিধা হওয়ার জন্য। এবং আমরা করে রেখেছি, কেন বলছি তার কারণ এই ক্যালকুলেশনটা অনেকটা আমি নাম্বার নিজের মতো করে নিয়েছি, যার কারণে ক্যালকুলেশনটা অনেকটা জটিল হয়ে গেছে এবং ক্যালকুলেটর আমাকে করতে হলো। তা ক্যালকুলেটর ইউজ করা যাবে, ক্যালকুলেটর বেশিরভাগই করবা। তা ভ্যালুটা আমি দেখলাম, যেটাকে এক্স ফ্রিকোয়েন্সি সেটাকে রাখলাম, ফ্রিকোয়েন্সিটা যোগ করে নিবা, ওকে। এবার এফেক্টটা গুণ করবো, 3×30, 12কে 13 গুণ করলে 132, 12কে 18 গুণ করলে 200 করবো, 12কে 13 গুণ করলে 156, এবং তারপরে যে সর্বপ্রথম যেহেতু এফেক্টটা পেয়ে যাবো, তাহলে তোমাদের কি সব থেকে বড় ব্যাপার যে অ্যারিথমেটিক মিন বের করতে গেলে ওয়েটেড ক্ষেত্রে ভারযুক্ত করে অ্যারিথমেটিক মিন যদি বের করি তাহলে ফর্মুলা কি, সামেশন এফএক্স বাই সামেশন এফআই, বা এফএক্স আই বাই সামেশন এফআই, চাই বলি না কেন, একই তো ব্যাপার, ওকে। তাহলে সামেশন এফএক্স এর মান কত, 534, সামেশন এফআই এর মান 45, তাহলে এই দুটোকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি, ক্যালকুলেশন করে আমরা দেখলাম 11.87, এটা মনে রাখো। এই যে ডি পোর্শনটা বানিয়েছে না, ডি কলমটা, এটা কি এক্স মাইনাস এক্স বার, এক্স এর ভ্যালু যত আছে তার থেকে এই ভ্যালুটা বাদ দাও, বাদ দিলে কি হয়, -1.87, ভালোভাবে দেখো, এইটা বিয়োগ এইটা, এটা কিন্তু বড়, তবুও বিয়োগ করছি, বিয়োগ করলে কি আসবে, নেগেটিভ সাইন, কিন্তু এখানে নেগেটিভ রাখা যাবে না কারণ মোট ভ্যালু আছে। খুব যা আমি বুঝতে পারছি, তোমরা বুঝতে পেরেছো এটা, এবং এইভাবে আমরা প্রত্যেকটাই বিয়োগ করছি, এর থেকে এটা, এর থেকে এটা বের করে এরকম পাচ্ছি। এফ ডি, এফ মানে ফ্রিকোয়েন্সি, 3কে যদি আমরা ডি এর সাথে গুণ করি তাহলে 5.0, এবং তার বের করলাম সামেশন এফ ডি বাই এফ ডি বের করলাম। এবং অ্যারিথমেটিক মিনটা আমরা আগে বের করেছি। মিন ডেভিয়েশন কি করে বার করবো, ওয়েটেজ অ্যাভারেজের ক্ষেত্রে চিহ্নটা মনে রাখো, এম ডি এক্স বার দিলে ওয়েটেজের ক্ষেত্রে মিন ডেভিয়েশন বলা হয়। তাহলে সামেশন এফ ডি, এফ মোড ডি, মোড বলে এফ, সামেশন এফ মোড ডি বাই সামেশন এ, তাহলে এটা কি 31.95 বাই 45, দ্যাটস মিন 0.71, এটা আমি বলেছি কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে। দেন কোএফিসিয়েন্ট, সেটা কি, জাস্ট মিন ভ্যালুর থেকে এক্স বারটা বিয়োগ দেন, একই কেস একই রকম, বাট ওয়েটেজের ক্ষেত্রে এটা আগের বার কি ছিল আমাদের সিম্পল, মডেলের ক্ষেত্রে এটা ওয়েটেজের ক্ষেত্রে সেটা ক্যালকুলেট করলাম। এবার আমরা খুব শর্টকাটে এবার আমরা প্রপার্টিজ, মেরিটস এবং ডিমেরিটস নিয়ে একটা পাতায় আলোচনা করবো খুব শর্টকাটে। এবার আমরা প্রপার্টিজ দেখব। প্রপার্টিজটা কি, প্রপার্টিজের মধ্যে কিছু যদি প্রথম প্রপার্টিজটা বলি যে ইট টেক্স দ্য লোয়েস্ট ভ্যালু, আমরা এইভাবে বলতে পারি ইট টেক্স দ্য মিনিমাম ভ্যালু when the deviation, আমরা লিখিনি, it takes the lower বা minimum
value, okay, when it takes the minimum value, when বোঝার চেষ্টা করো, এটা শুধুমাত্র মিনিমাম ভ্যালু নেওয়া হয় when the deviation are taken from the deviation are taken from median. ভালোভাবে ক্যালকুলেশন যদি করো এবং ভালোভাবে যদি বুঝতে পারো, এই লাইনটা খুব সোজা। এটা মিনিমাম ভ্যালুটাই নেয় যখন ডেভিয়েশন হয় মিডিয়ানে থেকে যখন ডেভিয়েশন করবা এই মিন ডেভিয়েশনটাকে দেখবে সব থেকে ন্যূনতম ভ্যালু পাওয়া যাচ্ছে। ওকে, নেক্সট, it is not affected in change in origin. Okay, it is not affected by change in origin. Not affected করি, নটটা ভালোভাবে লিখি, not affected by change in origin, but also affected by change in scale. স্কেলের পার্থক্য হলে কিন্তু এটি চেঞ্জ করবে। এটা হলো প্রপার্টি। এবার আমরা কি দেখব, কিছু মেরিটস দেখব। মুছে নিই। তাহলে এবার আমরা যদি মেরিটস দেখি, তাহলে মেরিটস যদি বলি, দ্য ফলোয়িং মেরিটস অফ মিন ডেভিয়েশন, সেগুলো যদি আমরা করে দেখি, কি it is based or used, it is based on the observation of the series. It is based, এটা নির্ভর করে, all the observation of the series. একটু হাতের লেখাটা দেখে নিও। It is based on all the observations of the series. Okay, 2 নম্বর, it is easy to compute, খুব কঠিনতা কিন্তু নেই, it is easy to compute. 3 নম্বর, it is easy to understand. তুমি চাইলে এই দুটো পয়েন্টকে একটা পয়েন্টও করে নিতে পারো। 4 নম্বর পয়েন্ট কি, it is not much affected by the extreme values. It is not much affected by the extreme value. ওকে, এটা আমরা পেলাম, এটা হচ্ছে মেরিট। এবার আমরা দেখবো ডিমেরিটস। এইগুলো হচ্ছে আমাদের কিছু ডিমেরিটস। এবং প্রথমে এটা দেখি, এ চেঞ্জ ইন ইভেন ওয়ান ভ্যালু অ্যাফেক্টস ইট। একটা ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় সিরিজের মধ্যে, তাহলে কিন্তু পুরো ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাফেক্ট করবে। এটা একটা কিন্তু ডিমেরিটস। It is not satisfactory to measure for a skewed distribution. Skewed distribution আমরা জানি skewed distribution কি হয়, এবং সেটার মেজারমেন্ট, এই যে একটা মেজারমেন্ট প্রসেস, এটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি না। While taking deviation, algebra signer ignore ডেভিয়েশনটা যেহেতু আমরা করছি এবং সেই ডেভিয়েশনটা মোড ভ্যালু নিচ্ছি। মোড ভ্যালু মানে মাইনাস সাইনটাকে কিন্তু ইগনোর করছি, মাইনাস আর প্লাস সাইন। তার মানে কি, মাইনাস এবং প্লাস সাইনটাকে যেহেতু আমরা ইগনোর করছি, তার জন্য তো আমাদের ডেভিয়েশনটাকে ক্রিয়েট হচ্ছে না। মোড ভ্যালু ডিটাকে যদি মাইনাস ভ্যালু নিতাম, তাহলে কিন্তু সেই পার্টটা হতো না, মিন ডেভিয়েশনে হতো না। ওকে, নেক্সট, এটা একটা জিনিস বলা যেতে পারে যে it is not easy to compute the open-ended distribution or open-ended class. এটা open-ended class-এ কোনোদিনই কিন্তু কম্পিউট করা যাবে না। it is not possible to calculate the
ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশন ক্লাসেস। এটা 4 নম্বর পয়েন্ট, তোমরা লিখে নিতে পারো। এইগুলো ছিল মিন ডেভিয়েশনের পার্ট। আর মিন ডেভিয়েশন নিয়ে বেশি আলোচনা করার কিছু নেই, সাফিসিয়েন্ট আলোচনা হলো কোয়ার্টাইল ডেভিয়েশন এবং মিন ডেভিয়েশনে। এবার আমাদের যে আলোচনাটা হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা ডিসপারশনের একটি অন্যতম পার্ট, এবং সেই অন্যতম পার্টের মধ্যে রিলেটিভ পার্ট কি বলে, ভ্যারিয়েন্স, এবং অ্যাবসলিউট টার্মকে কি বলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যেটা রিলেটিভ টার্মস মানে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। মনে রেখো, আমরা পরের ভিডিওতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।